এটা কিন্তু রিপাবলিকানের দিকে অ্যালাইন্ড, সুতরাং তার একটা কিন্তু দর্শন থাকতে পারে, মতলব থাকতে পারে। আমি এটাই বলছি, ধরেন এই সরকার, ধরেন মঞ্জু ভাই পছন্দ করবে কারণ ঐক্যমত কমিশনে আছে, সরকার তো অভ্যুত্থানের সরকার, তাই না? এটাকে ফেলেও দেওয়া যাবে না, আবার চালাইতেও পারতেছে না সরকার। সুতরাং বাংলাদেশে যদি জরিপ করে, এখানেই যদি বলেন মঞ্জু ভাই একরকম বলবে, আমিও একরকম, আমি সন্তুষ্ট না, দেশ চালাতে পারছে না। নোবেল বিজয়ী, বিশ্ববিখ্যাত, আমি তার পক্ষে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে লিখেছি, কথা বলেছি, হ্যাঁ, কিন্তু এখন আমি হতাশ। কিছু কিছু বিষয়ে মঞ্জু ভাইও হতাশ, হ্যাঁ হতাশ উল্লেখ করেছেন। না, ফাইনালি উনি সমর্থন করে, ওইটি ওনার সাক্ষাৎকার নিলে বলতো না ফাইনালি আমি সমর্থন করি, ওইটা পুরুষের সমর্থন হতো। আমি তো ফাইনালি সমর্থন করছি না, কারণ দেশটাকে বিপদগ্রস্ত করে ফেলছে উনি। সুতরাং উনি চালাতে পারছে না দেশ, দ্রুত নির্বাচন দিয়ে ওনারা সরে দেওয়া উচিত। আপনার কাছে কেন, মানে কোন কোন প্যারামিটার দেখে মনে হচ্ছে যে একেবারেই পারছেন না? শোনেন, প্যারামিটার অর্থনীতি অচল, দেশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তে চলে গেছে, নিম্ন মধ্যবিত্ত হতদরিদ্রে চলে গেছে। ঢাকা শহরে পা ফেলান যায় না, সব ঢাকা শহরে খাদ্যের সংস্থানে আসছে। ৮০% লোক গ্রামে বাস করে। আপনি দেখেন তাদের দুঃখ দরজা, মার্কেট IMF এর সকল শর্ত মেনে নিয়েছে। বিশ্ব ব্যাংক তাদের জরিপে বলেছে আগামী বছর 3.5% জিডিপি গ্রোথ হবে। অর্থাৎ এটা যদি হয়, এবং হয় স্বাভাবিক, কারণ অলরেডি 3-এর ঘরে এসে গেছে জিডিপি গ্রোথ 3. ভাই আগে তো ফুলাই ফাফাই নানা ডাটা দেওয়া হতো, এই সরকার তো ওগুলো বন্ধ না করছে। না, এবারে লেটেস্ট ডাটাও তো 3.7 এসে গেছে, তো 3.5 বিশ্ব ব্যাংকের জরিপ। তো আগে তো ফুলাই ফাফার সরকার দিছে, এটা তো বিশ্ব ব্যাংক দিছে। বিশ্ব ব্যাংকের জরিপ, বিশ্ব ব্যাংক আগেও দিচ্ছে, বিশ্ব ব্যাংক আগেও সরকারের ওগুলো যে ভুল না ওটা বলছিল, কিন্তু এখন তো আমাদের সরকারি বলছে 3.75%, অর্থাৎ এই 3-এর ঘরে এসে গেছে। 3.5 আমার ধারণা হয়ে যাবে ইতিমধ্যে সামনে, তখন তো দুর্ভিক্ষ হবে, কারণ করোনাকালেও এত কম হয় নাই। জিডিপি গ্রোথ 3.3 মানে দেশে দুর্ভিক্ষ হবে। সুতরাং এই সরকার তো কোনো কিছু ঠিক করতে পারতেছে না, এখনও প্রশাসন ঠিক নাই, আইনশৃঙ্খলা বাহিনী ঠিক নাই, সংস্কার ঠিক নাই, কোনটায় কোথার থেকে শুরু করবে, কোথায় শেষ করবে, আমার কাছে তো অ্যাকসেপ্টেবল না। সুতরাং আমি মনে করি যে এই সরকার, দেশ ইউনিট সরকারের উপরে যেরকম মানুষের আস্থা ছিল, আমার নিজেরও ছিল, কারণ আমি তো তার পক্ষে যে 6 তলা হাঁটায় উঠেছে না, আমি তার পক্ষে কেউ লিখতে চায় না, আমি কালবেলায় ছাপাই দিছি তার পক্ষে লেখা। আমি তার পক্ষে টকশো করতে গিয়ে আমি বহুত হ্যাকেল হয়েছি, তবুও বলছি সে জাতীয় সম্পদ। এখন দেখতেছি যে না, নির্বাচিত সরকার ছাড়া দেশ চালানো সম্ভব না, উনি পূরণ। এটা তো ঠিক আছে আজিজ ভাই, এটা নিয়ে তো কোনো বিতর্ক নাই, কিন্তু কথা হচ্ছে যেটা কথা আসছে যে আপনি ওভারঅল সরকার সঠিক পথে এগোচ্ছে কিনা। ধরেন সরকার তো নির্বাচনের দিকে এগোচ্ছে, সরকারের ফেলিওর আছে, সরকারের মানে সিরিয়াস পর্যায়ে ল্যাকিং আছে, সেই বিষয়গুলো তো আমরা বলছি। কিন্তু এখন আপনাকে যদি এখন প্রশ্ন করা হয় যে এই সরকারকে বাদ দিয়ে অন্য একটা সরকার সাজেস্ট করেন যে তারা আসুক, আপনি তো সেটা রাজি হচ্ছেন না। আমাদের রাজনৈতিক দলগুলো মঞ্জু ভাই যত উপদেষ্টা আছে তার ভিতরে আপনাকে করলে ভালো করে, কারণ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড লাগে। আপনি এনজিও দিয়ে সরকার চালাতে পারবেন না, পুরো ব্যর্থ। আপনাকে বসায় দিলে এর চাইতে অনেক, আপনি মানুষের পাস বুঝবেন, এরা একটা অবস্থা। এটা তো ঠিক আছে যে আপনার, আমরা তো এটা সমালোচনা করছি সবসময়, মানে এখানে যে আলোচনাটা আসছে যে এই সরকারের, আমি আপনাকে বলি যেমন ধরেন এবারে যে পূজা হলো, পূজার কিন্তু পূজারীরা মানে আমাদের যে ধর্মীয় সংখ্যা তারা খুব সন্তুষ্ট যে এবারে অন্যান্য মারের মধ্যে সমস্যা হয় নাই। এবারে যে ঈদ হলো, ঈদ যাত্রায় লোকদের সন্তুষ্ট। এবারে যে হজ হলো, হজে সন্তুষ্ট। এখন এই যে এটা বললে তার মানে কি সব সন্তুষ্ট? সব তো সন্তুষ্ট না। আপনি বাজারে গিয়ে একটা লোক, আপনি যেটা বলছেন এমপ্লয়মেন্ট নাই, ব্যবসা নাই, ব্যবসায়ীরা তো 100% অসন্তুষ্ট, ঠিক না? যার এটা তো স্বার্থের ব্যাপার, ব্যবসায়ী তো সন্তুষ্ট না। এই জন্য ওভারঅল বলছি যে আমরা যদি ওভারঅল জায়গায় যাই, আমাদের তো একটা জিনিস মনে রাখতে হবে যে গণ অভ্যুত্থানের ফলে দেশটা একটা বিধ্বস্ত অবস্থা থেকে এই সরকার এসেছে। আপনি যদি এমন বলতে পারতেন যে অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল, এরা এসে আরও খারাপ করে ফেলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল, এরা এসে পারতেছে না। বিষয় হচ্ছে ওই কম্প্যারিজনে যখন আমরা দেখব, যে ওই কম্প্যারিজনে আমরা দেখব যে আমাদের বিরাট একটা আশা ছিল এই সরকারের কাছে, সেটা পূর্ণ হয় নাই, কিন্তু এর চাইতে খারাপ হওয়ার যেই সম্ভাবনা ছিল সেটা থেকে কিছুটা আমরা সন্তুষ্ট। এটা এমন না যে খুব খুশি মনে আমি সন্তুষ্ট প্রকাশ করছি, এটা মানে এক ধরনের আপেক্ষিক জায়গা থেকে নিরুপায় হয়ে, কারণ দেশটারে এমন জায়গায় ঠেক দিয়ে দিছে, এর নিচে আর যাওয়া সম্ভব না। এখন নির্বাচিত সরকার আপনারা যারাই আসবেন, দেশ চালানো খুব কঠিন হবে, এবং আমার ধারণা 2-3 বছরের পরেই আপনাকে বাই ইলেকশন করতে হবে, আমার ধারণা। এবং যে সরকার 2-3 বছর পরে আরো একটা ইলেকশন করতে হবে, সরকার চালাতে পারবে না তো।
সরকার দেশ ইউনিট সরকার যে জায়গায় নিয়ে গেছে, এখান থেকে ধরেন একটা ফ্লো আসবে, নির্বাচিত সরকার হলে বিনিয়োগের একটা ফ্লো আসবে, ধরেন সব জায়গায় একটু অ্যাসার্ট করবে, একটু ভালো হবে, কিন্তু এই দেশ ঠিক করাতে পারবে না যে জায়গায় ঢুকায় ফেলছে। তো এখন তো আপনারাই দাবি করছেন যে নির্বাচিত সরকার আসলে সব ঠিক হয়ে যাবে, এখন আপনি আবার এর চেয়ে বলছেন- বেটার হবে, অর্থাৎ লাইন শুরু হবে, ইনভেস্টমেন্ট আসতে শুরু করবে। এখন সব সরকার বলে না যে আপনার নির্বাচিত সরকার ছাড়া তো কেউ বিনিয়োগ করে না, তার প্রত্যেকটা বিনিয়োগকারী তো তার অর্থের নিরাপত্তা চায়। এই সরকার কবে আছে কদিন আছে ঠিক নাই, তো তার কারণে তো কেউ বিনিয়োগ করবে না। ইউনিট সরকার সারা পৃথিবী জুড়ে সব তার বক্তব্য টাকা দিয়ে শোনে, রাষ্ট্রপ্রধান সরকার প্রধান, কিন্তু টাকা দেওয়ার সময় তো নাই। একবার বিনিয়োগ সম্মেলন করলো না, ৩,১০০ কোটি টাকা, একটি টাকা বিনিয়োগ হয় নাই। এবং যতই আওয়াজ মারেন, বসলে ডিপ্লোম্যাটিক ভাষা, হ্যাঁ আমরা টাকা দিয়ে ভরে ফেলাবো, টাকা দেবো, কেউ তো দিল না। মঞ্জু ভাই, আসলে এই ভালো খারাপের আলোচনা আসলে চলমান চলতেই থাকবে, এটা আসলে শেষ নেই। একটু ভিন্ন প্রসঙ্গে আসে যে আপনি বেশ কয়েকদিন আগে থেকেই রাজনীতিতে একটা নতুন, আপনার নেতৃত্বে একটা জোট হবে হচ্ছে, আপনি নিজেও এরকম বলেছেন, সেই বিষয়টা নিয়ে যদি একটু খোলাসা করতেন, আমাদের যতটুকু নেতৃত্বে সম্ভব। জোট হচ্ছে বিষয়টা এরকম না, আমরা একদম খোলামেলা, কথাটা আমি বহু জায়গায় স্পষ্ট করে বলেছি যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, গণ অভ্যুত্থানে আমরা সব একসাথে ছিলাম, বিএনপি, জামাত, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, রাষ্ট্র সংস্কার আন্দোলন, তারপরে আপনার গণতন্ত্র মঞ্চ, ভুক্ত দল, আরো অনেকগুলো দল আছে, সিপিবি সহ অন্যান্য দলের আছে, আমরা সব একসাথে ছিলাম। আমাদের একটা প্রত্যাশা ছিল যে এত বড় অভ্যুত্থানের পরে আমরা যে জায়গায় এসেছি, এখানে একটা নতুন রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই। সবাই চায় যে রাষ্ট্র ব্যবস্থাটা পরিবর্তন হোক, আগের মতো ভোট চুরি, আগের মতো সন্ত্রাস, চাঁদাবাজি, আগের মতো ঘুষ, দুর্নীতি, এগুলো না হোক। একদম আপনি যদি এটার উপরে যে জরিপ করেছেন, এখানে 100% লোকই বলবো আমরা এটা চাই। তো চাইতে গেলে তো একটা নীতির পরিবর্তন করতে হবে, রাষ্ট্র ব্যবস্থাতে একটা পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনের জন্য যখন আমরা আলোচনায় বসেছিলাম, তখন ওখানে আমরা দুইটা ভাগ দেখেছি। হ্যাঁ, আপনার সংস্কারের আলোচনায় ঐকমত্য কমিশনে বসে আমরা দেখেছি আমরা দুইটা ভাগ হয়ে গেছে। সেই ভাগটা কি, যেই দলগুলো মনে করছে তারা ইমিডিয়েট ক্ষমতায় আসবে, তাদের একটা ধারণা তৈরি হয়েছে হয়তোবা, তারা মনে করছে যে এই সংস্কার তো সব আমাদের উপরে এসে পড়বে, আমরা তো ক্ষমতা ভালো মতো খাটাইতে পারবো না। ফলে ওনারা যত কথাই বলেছেন, পরোক্ষভাবে মনে হচ্ছিল যে ওনারা ক্ষমতাকে ধরে রাখার টেন্ডেন্সি ওনারা সবার। ওই জায়গায় আবার পুরনো বন্দোবস্তে থাকতে চান। এখানে দুইটা ভাগ আমরা দেখলাম। এরপরে আমরা যখন দেখলাম যে ওই ভাগের মধ্যে আবার দুইটা ভাগ দেখলাম, সেই দুইটা ভাগ কি, একটা অংশকে আমরা দেখলাম যে তারা পুরানো রাজনৈতিক সংস্কৃতিতে চলতে চায়। সে ফর এক্সাম্পল ধরেন জামাত সহ অন্যান্য পুরানো দলকে আমরা দেখলাম যে ওনারা বিএনপির সাথে যখন মানে ইয়েতে যাচ্ছেন, ক্ল্যাশে যাচ্ছেন, তখন একই রকম আচরণ করছেন ওনারা। বিএনপি যদি 100 হয়, ওনারাও 100 বা 100 এরকম, মানে মারামারি, গন্ডগোল, একজন আরেকজনকে আঘাত করা, একজন আরেকজনের বিরুদ্ধে করা। এবং ওইটার দেখা দেখি আমরা এনসিপি, যারা নতুন রাজনীতির মানে সবচাইতে ফ্রেশ পলিটিশিয়ান, তাদেরকেও আমরা দেখলাম তারাও একই ভাষায় কথা বলছে। ফলে আমরা সেখানে বললাম যে তাহলে আমাদের নতুন রাজনীতির কি হবে। তো এর মধ্যে আমরা ভোট আসার কারণে দেখছি যে দুই পক্ষের মধ্যে এক ধরনের মানে জোট করার, সবাইকে নিয়ে যে একসাথে জোট করার চিন্তা আসছে। তো স্বাভাবিকভাবেই বাংলাদেশের রাজনীতির তো মূল জায়গা হচ্ছে পার্লামেন্ট, সবাই চায় যে পার্লামেন্টে যাওয়ার জন্য। তো আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন কার সাথে গেলে কে এমপি হতে পারবে, এই ধরনের একটা প্রবণতা আছে। এটাতে কোনো অসুবিধা নেই, ক্ষমতার রাজনীতিতে এটা সিদ্ধ। কিন্তু আমরা তখন চিন্তা করলাম যে না, আমাদের এই অভ্যুত্থানের প্রেরণাটাকে ধরে রাখা যায় কিনা। আপনি দেখেন, আমি কিন্তু এগুলো নিয়ে অনেক কথা বলেছি। বিএনপি ঘন ঘন হুজুরদেরকে নিয়ে মিটিং করছে, জামাত দেখবেন ঘন ঘন হিন্দুদের পূজা মণ্ডপে তারপরে তাদেরকে নিয়ে মিটিং করছে। মানে এটা তারা তাদের সার্কেল থেকে ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করছে, এরা এদের থেকে ইনক্লুসিভ হওয়ার চেষ্টা করছে। তার মানে ইলেকশনকে সামনে রেখে একেবারে যার যত কৌশল আছে, যার যত মানে বাউন্ডারি আছে, ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা অসুবিধা নাই, আমরা এটাকে খারাপভাবে দেখছি না, কিন্তু আমরা এতে দেখছি যে প্রতিযোগিতাটা ক্ষমতা কেন্দ্রিক হচ্ছে। আমরা চাচ্ছি একটা রাজনৈতিক অ্যালায়েন্স করা যায় কিনা যেটা ক্ষমতা কেন্দ্রিক থাকবে, ক্ষমতাটা নেক্সট। সেটা এগিয়েছে কত দূর এটা? আচ্ছা, এটা বেশ এগিয়েছিল, মোটামুটি একটা চূড়ান্ত জায়গায় ছিল, একটা জায়গায় এসে এটা স্থবির হয়ে আছে। আমরা আলোচনা করছি সেটাকে আবার চালু রাখা যায় কিনা, চালু করা যায়। এরকম একটা অভিযোগও বাজারে আছে যে ওই জোটটা আবার পরবর্তী সময়ে জামাতের নেতৃত্বে আলাদা যে একটা জোট হচ্ছে তার সাথে আবার অ্যালাই করতে পারে। না, এটা ধরেন একটা কথা হচ্ছে যে রাজনীতির অভিমুখ তো বিভিন্ন রকম হতে পারে। এখন কথা হচ্ছে এই জোটটা আমরা স্পষ্ট করে বলেছি, এই জোটটা একটা ইন্ডিভিজুয়াল জোট আকারে থাকবে, নতুন রাজনীতির কথা বলবে। এখন রাজনৈতিক মেরুকরণে গিয়ে যখন দেখা যাবে যে আমরা মেরুকরণ আকারে শক্তিশালীভাবে থাকছি, তাহলে আর কারোর সাথে যাওয়ার দরকার হচ্ছে না, বরং কেউ যদি আসতে চায় সে আসবে। আবার যদি দেখা যাচ্ছে এই মেরুকরণটা আমরা যেটা চাচ্ছি পপুলার করার জন্য, সেটা পপুলার হচ্ছে না, তখন তো একটু মানুষের মধ্যে অনাস্থা তৈরি হতে পারে, কারো কারো মনে হতে পারে যে বিএনপির সাথে গেলে মনে হয় লাভ, জামাতের সাথে গেলে লাভ। এগুলো তো রাজনীতির এই শঙ্কা তো আছে। এই সকল শঙ্কা সত্ত্বেও আমরা বলছি যে আমরা একটা ইন বিটুইন মধ্যপন্থী
একটা জোট আমরা করব, যেই জোটটার মূল চেতনা হবে, মূল অঙ্গীকার হবে জুলাইয়ের যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানের প্রেক্ষিতে আমরা যে জুলাই সনদটা করেছি সেটা বাস্তবায়ন। এখন এটা 2 দলেও জোট হতে পারে, 3 দলেও জোট হতে পারে, 4 দলেও হতে পারে, এটা আমি নিশ্চিত এটা হবে, বাট হয়তো একটু সময় লাগছে। হোক, ভালো কিছু হোক, আমরা সেটা প্রত্যাশা করি। মঞ্জু ভাই বলছিলেন যে ভোটের প্রতিযোগিতায়, ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতায় সবাই লিপ্ত হয়েছে। ইতিমধ্যে এই যে জরিপ যেটি RIR, তারা কিন্তু ইতিমধ্যে বলছে যে বিএনপিকে 30% মানুষ ভোট দিতে চায়, জামাতকে 26%। বিএনপি এবং জামাতের ভোটের ফারাক মাত্র 4%। বাংলাদেশের 1.5 বছরের যে রাজনৈতিক উত্থান, তা আসলে একজন সাংবাদিক হিসেবে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন এই জরিপ? না দেখেন, জরিপ করে এগুলো হলো সব মানুষের মতামত তো নেওয়া হয় না। আর তাদের তারা হচ্ছে প্রায় স্টাডিতে 4,985 জন মানুষের 4,000 sample হচ্ছে, study এটা করা হলো হয়। স্যাম্পল স্টাডি। হ্যাঁ। এখন ধরেন ব্র্যাক একবার জরিপ করেছে, আর সুজন মিলা টেলিফোনে জরিপ। আপনি বলেন টেলিফোন যারা আছে সে তো হবে, টেলিফোনে জরিপ তার পরিচিত লোককে করছে, অথবা টেলিফোন র্যাম্পান জরিপ করছে। এগুলো তো জরিপ। এখন ধরেন এটা ধরেন কথার কথায়, এটা যদি ফরিদপুরে জরিপ করে একরকম হবে, বগুড়ায় জরিপ করলে আর এক রকম হবে, 63টা জেলায় তারা জরিপ করছে, নোয়াখালী, বেশি সংখ্যক। হ্যাঁ, কয়জন করে হলো, এটা তো জরিপ আসল ফিগার বেরোবে না। বাংলাদেশের যে ধরেন প্রায় আমি হিসেব করে দেখলাম প্রায় 34% লোক কোনো মতামত দেয় নাই। এরা তো ফ্যাক্টর, মানে ওরা সিদ্ধান্ত নেয় নাই, তারা বলছে যে আমরা ভোট আসুক, দেখবো। তার মানে হচ্ছে যে কোনো পার্টির দিকে তারা অ্যালাইনমেন্ট হয় নাই। তারা তাদের চয়েস মতো কোনো ভোট দেওয়ার মতো তারা মনে করে যে এখনো তারা ডিসিশন নেয়নি। হয়তো ইলেকশন যখন ভোটিং আসবে তখন ডিসিশন নিবে। ধরেন এর ভিতরে তো একটা ফ্যাক্টর 34%। তো ধরেন বিএনপি জামাতের ভিতরে দেখানো হচ্ছে মাত্র 4%। 34% যদি 4% জামাতের উপরে 5% যায়, এখান থেকে চলে যায়, তাহলে জামাত ক্ষমতায় চলে যাবে, তো বুঝছেন না? আর এর ভিতরে যদি এটা যদি বিএনপির দিকে বেশি যায়, জামাত তো দেখা যাবে সিঙ্গেল মেজরিটি বা সরকার ফর্ম করবে। ব্যাপারটা তো এরকম হয়। তো এই 34% কিন্তু ফ্যাক্টর, রেজাল্টের জন্য বড় ফ্যাক্টর। 2 হচ্ছে এই যে জরিপটা হয়েছে, ধরেন বিএনপি এবং জামাতের ভোটে 4%, এটাকে কন্টেস্ট করারও কিছু নাই, সাপোর্ট করারও কিছু নাই। হয়তো আমি ভিন্ন ব্যাখ্যা দিতে পারি, হতেও পারে। কারণ হয়তো জামাত তো 1 বছর ধরে প্রার্থী ছেড়ে দিছে, মাঠে ছেড়ে দিছে। বিএনপির তো প্রার্থী যায় নাই, এখনো 63টা বাদ আছে। তো ধরেন যদি ফুল ওয়েভ ওঠে, তখন হলো ভোটাররা শেপ নেবে, তখন জরিপটা অ্যাপ্রোপ্রিয়েট জরিপ হতে পারে। কিন্তু এখনো কিন্তু সব অঞ্চলে বিএনপির যে প্রার্থী, তারা কিন্তু জামাতের মতো এত অ্যাক্টিভলি কাজ করা শেষ করে নাই। কারণ জামাত কিন্তু প্রত্যেকটা জায়গায় বৈঠক করেছে এবং সেন্টারে এজেন্টও প্রায় ঠিক করে ফেলেছে। সুতরাং তাদের তো আমি বলবো তারা ক্যাম্পিংটা অপটিমাম লেভেলে গেছে। কিন্তু বিএনপি তো শুরু করছে। সুতরাং এখানে তো তারা কিছু গেইন করবে, আমার মনে হয়। জামাত স্যাচুরেটেড পয়েন্টে গেছে, ক্যাম্পিং একেবারে ডোর টু ডোর, উঠান বৈঠক সব শেষ। কিন্তু বিএনপি তো এখনো পথসভার মধ্যে আছে, এখনো মিছিল আছে, তারা তো ওয়ার্কই করে নাই এখন। সুতরাং এই স্টাডিও যা আছে, এটাও পরিবর্তন ঘটবে ইলেকশনের আগ মুহূর্তে। মনির ভাই, যদি আপনি কিছু এর সঙ্গে যোগ করতে চান, যদি তাহলে একটু বলবেন। আর যোগ না করলে আসলে নির্বাচনের আগে বিভিন্ন, যেমন আমরা ডাকসু ইলেকশনে দেখেছি বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে জরিপ করে নানা মত, আসলে এগুলো কি আসলে মানে কোনো একটা গোষ্ঠীকে ভালোবেসে তার পক্ষে ন্যারেটিভ উৎপাদনের জন্য বা সম্মতি উৎপাদনের জন্য কি এই ধরনের পিছন থেকে টাকা পয়সা খরচ করে কলকাঠি নাড়ানোর যে অভিযোগ, এই জরিপের ক্ষেত্রে বা এটা সেই প্রশ্ন তোলার সুযোগ আছে? পৃথিবীর সব জায়গাতেই নির্বাচন আসলে সবাই জরিপ করে, প্রচুর জরিপ হয় পৃথিবীর। মানে আপনি ওয়েস্টার্ন পলিটিক্সে তো দেখবেন যে সেখানে এই জরিপ নিয়ে প্রচুর হাই ওঠে। আমি যেটা মনে করি, যেটা আমি আজিজ ভাইয়ের সাথে হয়তো আমার একটু নাও মিলতে পারে, আমি কোনো জরিপকেই ফেলনা মনে করি না, যদি সেটা মোটিভেটেড জরিপ হয়। যেমন ধরেন IRI, এটা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, আমেরিকান খুবই প্রসিদ্ধ সংস্থা, এটা একটা প্রফেশনাল ইনস্টিটিউশন। ওদের একটা কোনো কিছু তো কেউ বিনা উদ্দেশ্যে করে না, করতেও পারে। কেউ যেমন সমালোচনা করে বলেছে জামাতকে এত ফুলিয়ে ফাঁফিয়ে বড় করে দেখানো হচ্ছে কিনা, যাতে একটা ভয় ভীতি তৈরি করার জন্য, যাতে এটা এদেরকে একটু সবাইকে একমত করা যায় যে জামাতকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। এটা একটা হতেও পারে, এটা তো নাথিং, মানে অ্যাজাম্পশনের কোনো বাইরে কিছু না। আবার উল্টা ভাবনাও আছে, জামাতকে তারা পেট্রোনাইজ করতেছে। আবার উল্টা, মানে আমরা হয়তো মনে করতেছি যে জামাতকে তারা একটু দেখাচ্ছে। আমি যখন একটা জরিপ করা হয়, আপনাকে মনে রাখতে হবে এখানে স্যাম্পলিং, ওনারা কিন্তু একটা প্রফেশনাল প্রতিষ্ঠান দিয়ে জরিপ করিয়েছে। সুতরাং একেবারে ম্যানিপুলেটেড করার যে খুব বেশি সুযোগ থাকে না।
আচ্ছা, স্যাম্পলিং এ ভুল হতে পারে, এমনি সাধারণত জরিপে এরর 5 to 10% এরর Margin of error, হ্যাঁ। ধরাই হয়। আমি আপনাকে যেটা বলি, দেখেন এখানে হিসাবটা পরিষ্কার, সেটা হচ্ছে আমি এই জরিপে কিন্তু আমি খুব সিগনিফিকেন্স আছে আমি দেখি। দেখেন বিএনপিকে বলা হচ্ছে 30% তার সমর্থন, জামাতকে বলা হচ্ছে 26%। আচ্ছা, ইসলামী আন্দোলন বাংলাদেশকে বলছে আবার 4%। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের জামাত এখন একসাথে মুভ করছে, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আর জামাত যদি একসাথে হয় তাহলে কিন্তু ওরা 30 হয়ে 30% যাচ্ছে, হয়ে সমান যায়। সমান বিএনপির আর জামাতের হয়ে যাচ্ছে। এখানে এনসিপি হচ্ছে 6% অ্যান্ড আদার্স আমরা যারা আছে আমাদেরকে দেখাচ্ছে 8%। হ্যাঁ। সব মিলে আমরা আর অন্যান্য যারা আছে, তো দেখেন আমরা আর এনসিপি যদি একসাথে হই তাহলে এটা 6 থেকে 10 থেকে 12-15 হয়ে যেতে পারে। তো বিএনপি এলাই আর জামাত এলাই যদি 30-30 হয় তাহলে মাঝখানে কিন্তু আমরা একটা ফ্যাক্টর হয়ে যেতে পারবো যদি আমরা এই অ্যালায়েন্সটা তৈরি করতে পারি। আপনি একটু আগে যে প্রশ্নটা করেছেন, তাহলে এখানে আমাদের একটা রাজনীতির একটা সূত্র পেয়ে গেলাম আমরা, যে আমরা একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারবো। একই সাথে আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আনডিসাইডেড যারা আছেন এখানে কিন্তু আপনার 40% লেসার প্লাস এর আনডিসাইডেড ভোট আছে। এখানে আওয়ামী লীগের ভোট থাকতে পারে, আদার্স থাকতে পারে, কেউ কেউ রাজি হয় নাই মঞ্জু ভাই এই মতামত জায়গায় দিতে। একটু বলি, কিন্তু ওই